তরঙ্গ শব্দ অধ্যায়ের মধ্যে আমাদের যে বিষয়টা আমরা মেইনলি আলোচনা করি সেটা হচ্ছে প্রতিধ্বনি নিয়ে। হ্যাঁ, প্রতিধ্বনি এই টপিকটাই মূলত আমাদের এখানের প্রধান আলোচ্য বিষয়। এরপরে আমরা শুরুর দিকে তরঙ্গ কী, তরঙ্গের বৈশিষ্ট্য কী, এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি, তোমার শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য ইত্যাদি। সবচেয়ে আলোচ্য টপিকের মধ্যে থাকবে শব্দের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তা আমরা মেনলি শব্দের প্রতিধ্বনি বা শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দের প্রতিফলন হয়। শব্দের প্রতিফলন হয়, এই বিষয়টা নিয়ে মেনলি আমরা আলোচনা করব। দেখো না, তুমি একটা রুমের মধ্যে আছো, যে রুমের মধ্যে কোনো আসবাবপত্র কিচ্ছু নাই, ওই রুমের মধ্যে তুমি কথা বলে দেখো, তোমার কথাটা তুমি কয়েকবার করে শুনতে পাবা। তুমি একবার বলছো কথাটা, এখানে দেওয়ালের মধ্যে ধাক্কা কি আবার তোমার কানে আসবে। তো এটা হচ্ছে প্রতিধ্বনি। তো এই প্রতিধ্বনিটা কিভাবে হয়, প্রতিধ্বনি হওয়ার শর্ত কি, বিভিন্ন পাহাড় এর উচ্চতা, বিভিন্ন কুয়ার গভীরতা ইত্যাদি আমরা এই অধ্যায়ের মাধ্যমে এই তরঙ্গের প্রতিধ্বনি দিয়ে জানতে পারি, বের করতে পারি। সো এগুলার গাণিতিক সমস্যা আমাদেরকে দিতে পারে এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে আমাদের বেশি পরিমাণে সিকিউ আসে। শুরুর দিকে আমাদের এখানে তোমার সরল ছন্দিত স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি নিয়ে আলোচনা করা হয়েছে, সিম্পল হারমোনিক মোশন। দেখো, বইয়ের মধ্যে অনেক কিছু বলা আছে, আলটিমেটলি এখানে এত কিছু তোমার জানতে হবে না। আমি জাস্ট তোমাকে একটু বেসিকটা বুঝাই দিই যে সরল স্পন্দন গতি মানেটা কি আসলে। হ্যাঁ, এটা বলতে কি বোঝাচ্ছে। দেখো, এটা একটা পর্যায়বৃত্ত গতি। এই যে একটা মনে করো বৃত্ত বা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে কোন একটা বিন্দু ধরো যে এ বিন্দুকে কোন একটা গতি এমন যে এটা এ বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করছে। যেমন ঘড়ির কাঁটার গতি, এই যে 12টা, এই 12টাকে মিনিটটা তোমার বা সেকেন্ডের কাঁটাটা একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। সেমভাবে ধর একটা নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুকে একটা নির্দিষ্ট গতি নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। ঠিক আছে? তাহলে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর, একটা হচ্ছে টি নির্দিষ্ট সময় পরপর, একটা হচ্ছে নির্দিষ্ট দিক থেকে মানে হলো ডিরেকশন, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে মানে এ বিন্দুকে অতিক্রম করছে এখানে। তো এই গতিটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি বা পেরিওডিক মোশন। এই গতিটা আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি বা পেরিওডিক মোশন। এই পর্যায়বৃত্ত গতির একটা ফর্ম হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন বা SHM। তো সিম্পল হারমোনিক মোশনটা কীভাবে একটু খেয়াল করো। ধরো এই বৃত্তটা তুমি একটু চাপায়া দিলা, এদিকে একটু চাপায়া দিলা, চাপায়া দেওয়ার পর এটা কেমন হবে? এটা এরকম হয়ে যাবে না? এরকম হলে দেখো এটা কিন্তু আগের মতো আছে, এটা এদিকে ঘুরতে থাকতেছে। তুমি খেয়াল করো যে এই বিন্দুটা এদিকে এরকম এরকম ঘুরতেছে। ঠিক আছে? তুমি জাস্ট এটা মাথায় রাখো, মনে করো একটা ভিডিওর মতো যে এই বিন্দুটা এদিকে এদিকে ঘুরতেছে। এখন কি করলা, তুমি এই বিন্দুটাকে আরেকটু চাপায় দিলা, এরকম করে দিলা, এই কিন্তু এটা কিন্তু এদিকে ঘুরতেছে এরকম করে। তুমি আরেকটু চাপায় দিলা, এমন হয়ে গেল, এটা কিন্তু এরকম করে ঘুরতেছে। তুমি আরেকটু চাপানোর ফলে এটা এরকম হয়ে গেল। তাহলে এখন কি হবে? এখন বিন্দুটা আছে এখানে, এখন এই বিন্দুটা একবার এদিকে যাবে, 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 অনেকটা দোলনার মতো। এই যে একটা দোলনা যদি এখানে তুমি দোলাও, এই দোলনাটা এখান থেকে যাত্রা শুরু করবে, এখানে যাবে, আবার এখানে দুলবে, আবার এখানে ফিরে আসবে। তাহলে একটা পূর্ণ দোলন, একবার এদিকে গেল আবার এদিকে আসলো, এটাকে আমরা কি বলি? একটা দোলন বলি। সেমভাবে এখানেও এই বিন্দুটা একবার এদিকে গেল, আবার বিপরীত দিকে গেল, আবার এখানে আসলো, এভাবে করে সে একটা পূর্ণ দোলন সম্পন্ন করলো। তাহলে যদি এমন হয় যে কোনো বস্তু পর্যায়কাল, পর্যায়কাল মানে হলো সে এটা পুরোপুরি ঘুরে আসতে যে সময় লাগলো, এটাকে আমরা কি বলতেছি? পর্যায়কাল। তরঙ্গের ক্ষেত্রেও সেম কথাবার্তা আমরা পড়বো। তাহলে এই পর্যায়কাল এর মধ্যে অর্ধেক সময় সে যদি একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে থাকে, তাহলে দেখো এটা যদি তুমি ক্যাপিটাল টি ধরো, ক্যাপিটাল টি এর অর্ধেক সময় এদিকে থাকতেছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকতেছে। তাহলে এটা হচ্ছে তার যদি এমন হয় যে একটা নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকে, তাহলে তাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন কিংবা সরল স্পন্দন গতি। মানে স্পন্দিত হচ্ছে, এক কথায় কি হচ্ছে? স্পন্দিত হচ্ছে। এই যে একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, দোলনার মতো, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে দুলবে। ঠিক আছে? দোলনার মতো দুলবে, এটা সিম্পল। একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এটাই কি? সিম্পল হারমোনিক মোশন। বুঝে গেছে? ঘড়ির কাঁটাতে দেখো না তোমরা কতগুলো ঘড়ির কাঁটা আছে যেগুলোতে এরকম গতিটা আমরা দেখতে পাই। ঠিক আছে?
তো এগুলো নিয়ে অনেক বিস্তারিত পড়বা তোমরা আপার ক্লাসে গেলে, এইচএসসিতে এগুলো আমাদের আলাদা একটা অধ্যায় আছে পর্যাবৃত্ত গতি নিয়ে। সো এগুলোতে মূলত বিস্তারিত আলোচনা করবো ওখানে গেলে। আপাও দেখে না আহামরি কিছুই লাগবে না আসলে। হ্যাঁ, এই সূত্রটা একটু জানিয়ে রাখতে পারো, টি=2 √, L/g, বাট এগুলোতে এই কোয়েশ্চেন আসার খুব একটা কথা না। এখান থেকে তোমাদের তরঙ্গ নিয়ে পড়তে হবে। দেখো তরঙ্গ বিষয়টা কি, তাহলে তুমি যে পড়লা সিম্পল হারমোনিক মোশন, এই যে এখানে ধরো একটা কণা আছে, এই কণাটা একবারে দিকে 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 একবারে দিকে, এই যে এটাই হচ্ছে মূলত সিম্পল হারমোনিক মোশন বা স্পন্দন। তো আমাদের এই তরঙ্গ বিষয়টা কি, তরঙ্গ হচ্ছে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে শব্দ বা শক্তি সঞ্চালন, এখানে কি বললো গুছানো আকারে সংজ্ঞাটা নেই। তরঙ্গের কোনো স্পষ্ট গোছানো সংজ্ঞা এখানে নাই, বাট একটু বুঝে নাও। হ্যাঁ, দেখো ধরো এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, মাধ্যমের মধ্যে অনেকগুলো কণা আছে, এখানে অনেকগুলো কি আছে, কণা আছে। তো এই কণাগুলো যদি স্পন্দিত হয় একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে, এরকম যদি স্পন্দিত হয়, এরকম যদি স্পন্দিত হয় তারা স্পন্দিত হয়, তাহলে এখানে মাধ্যমের কণাগুলোর কিন্তু স্থায়ী পরিবর্তন হবে না, তারা স্থায়ী ব্যবস্থার মাধ্যমের কণা যে যেখানে আছে ওইখানেই থাকবে, কিন্তু মাঝখানে একটা শক্তি সঞ্চালন করবে, এইটাকে আমরা বলতেছি তরঙ্গ। এবং তরঙ্গের এরকম একটা গ্রাফ আমরা পাবো, ঠিক আছে, তরঙ্গের এইরকম একটা গ্রাফ আমরা পাবো সবসময়। ওকে, এগুলো আমরা দেখতেছি। তোমাদের ফিজিক্স বইটা আসলে গুছানো না, বুঝছো, খুবই অগুছানো একটা বই, এখানে এলোমেলো সব। আমাদের 2019-18 দিকে যে বইগুলো ছিল এগুলো গুছানো ছিল, আমাদের পরের ব্যাচ থেকে বইগুলো একদম মানে বাজে করে ফেলছে। এই জন্য তোমাদের এইচএসসিতে গেলেও খুব কষ্ট হয়ে যায় পোলাপানদের বুঝাইতে। এরপরে এখানে এই যে কোনো কোনো তরঙ্গ প্রবাহিত হয় মাধ্যমের প্রয়োজন হয়, তাহলে তরঙ্গ প্রবাহের জন্য কি প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। এই যে আমি কথা বলছি, আমার এই কথাটা তোমার কান অবধি পৌঁছাচ্ছে কীভাবে, ফার্স্টে আমার এই কথাটা আমার মাইক্রোফোন নিচ্ছে, আমার মাইক্রোফোনটা তোমার মোবাইলে যাচ্ছে, মোবাইল স্পিকারে গেল, স্পিকার থেকে আমার কথাটার তরঙ্গ, এটা কথাটার তরঙ্গ আকারে তোমার কানে পৌঁছাইলো, এভাবে করে তুমি আমার কথাটা শুনতে পেয়েছো, ঠিক আছে। তাহলে আমার কথাটা শোনার জন্য কিসের প্রয়োজন হচ্ছে, মাধ্যমের। এই শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন, মাধ্যমের। ওই যে একটা বলে না যে, মনে করো আমরা চাঁদের দেশে গেলাম দুজন বন্ধু, চাঁদের দেশে গিয়ে দুজন বন্ধু একজন আরেকজনকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, তাহলে অপর বন্ধু কী উত্তর দিবে, অপর বন্ধু কোনো উত্তরে দিতে পারবে না, কারণ হলে সে শুনবেই না। ওই চাঁদের দেশে কোনো ইয়ে নাই, তোমার কোনো মাধ্যম নাই, মাধ্যম না থাকলে তোমার ওই শব্দটা ওখান অবধি পৌঁছাবেই না, ঠিক আছে। তো এটা আর কি। তাহলে তরঙ্গ প্রবাহিত হয় হওয়ার জন্য কী প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন হয়। তো যেসব তরঙ্গ প্রবাহের জন্য বায়বীয় তরল বা কঠিন মাধ্যমের প্রয়োজন হয় তাকে আমরা যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ বলে থাকি। এইসব তরঙ্গের ক্ষেত্রে তোমার মাধ্যমের কণাগুলো তরঙ্গের প্রবাহে অংশগ্রহণ করে। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একটু পড়তে হবে। ফার্স্টটা হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং আচ্ছা, এটা মাধ্যমের প্রয়োজন হয়, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এটাই বলতেছে। তাহলে আমাদের তরঙ্গের একটা বৈশিষ্ট্য কী হতে পারে, এখানে তরঙ্গের জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন হতে পারে। এরপরে দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তাহলে তরঙ্গের মাধ্যমে কী হয়, মূলত এই যে এটা একটা তরঙ্গ, এই তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। প্রবাহিত শক্তিটা তরঙ্গের বিস্তার যেটা আছে বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তার যদি দ্বিগুণ হয় প্রবাহিত শক্তি হবে 4 গুণ, যেহেতু বর্গের সমানুপাতিক বলছে। সব তরঙ্গের একটা বেগ থাকে, যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হয় তার প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গের বেগ। তাহলে তরঙ্গের বেগ কিসের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর, মাধ্যমটা কেমন। তুমি বাতাসে কথা বললে শব্দের বেগ 330, পানিতে কথা বললে শব্দের বেগ আরও বেশি 1493, তুমি যদি কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগ পাঠাও তাহলে তার বেগ আরও বেশি, বুঝছো। তাহলে শব্দের বেগ কিসের উপর ডিপেন্ড করে, মাধ্যমের উপর ডিপেন্ড করে। বাতাসে শব্দের বেগ 330 ms/1, পানিতে শব্দের বেগ এত 1493 ms/1। তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের প্রতিফলন হয়, তরঙ্গের প্রতিসরণ হয়। এই প্রতিফলন নিয়ে মূলত আমরা বিস্তারিত পড়ব, ঠিক আছে। তরঙ্গের প্রতিফলনের জন্য প্রতিধ্বনি আমরা পাই।
তো জেনে রাখো, এক স্থান এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় তরঙ্গের খানিকটা বা সবটা প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে প্রতিফলন বলা হয়। এই যে ধরো এখানে তুমি একটা আওয়াজ করলা, এটা তরঙ্গ তৈরি করলা, তরঙ্গটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার তোমার কাছে ফিরে আসছে, এই কঠিন মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? তরঙ্গের প্রতিফলন বলবো। ঠিক আছে, এতটুকু জানলে হবে। এখানে আরেকটা বিষয় আলোচনা করা হয়েছে উপরিপাতন, হ্যাঁ, বা ওভারল্যাপ। ওভারল্যাপ বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এটা তোমাদের এইচএসসিতে বিস্তারিত আলোচনা করা হয়। এইচএসসিতে আসলে অত বিস্তারিত না, মোটামুটি আমাদের ব্যতিচার নিয়ে আলোচনা করি আমরা, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, এগুলা এসএসসিতে তো কখনো লাগবেই না। তারপর একটু দেখো, এই যে এখানে উপরে একটা তরঙ্গ দেখতে পাচ্ছ না? উপরে একটা তরঙ্গ দেখতে পাচ্ছ? এই যে উপরে একটা তরঙ্গ আছে, দ্বিতীয় তরঙ্গটা খেয়াল করো। দ্বিতীয় তরঙ্গটার যে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ। এই তরঙ্গ শীর্ষ যেখানে, দ্বিতীয় তরঙ্গের তরঙ্গ শীর্ষ সেম একই দিকে। এখানে এটা তরঙ্গপাত একদম নিচে নেমে আসছে, এখানেও নেমে আসছে, এখানে দেখো একদম নিচে নেমে আসছে, নিচে নেমে আসছে, মানে এটা এবং এটা আইডেন্টিক্যাল অনেকটা। দেখো এই যে এটা উপরে উঠছে, এটা উপরে উঠছে, এটা নিচে নামছে, এটা নিচে নামছে, এটা আবার নিচে নেমে গেছে, এটা নিচে নামছে, এটা উপরে উঠতেছে, এটা উপরে উঠতেছে। তো এটার জন্য যে লব্ধি তরঙ্গটা পাবা, এটা হচ্ছে যে অনেক বড় একটা তরঙ্গ, হ্যাঁ, স্বাভাবিক তরঙ্গের চাইতে কি বড় তরঙ্গ। বাট এখানে খেয়াল করো, এখানে তরঙ্গটা উপরে উঠছে, বাট এখানে নিচে নামছে। এখানে তরঙ্গটা নিচে নামতেছে, বাট এখানে উপরে উঠতেছে। এখানে তরঙ্গটা নিচে নেমে গেছে, এখানে উপরে উঠে গেছে। এখানে আবার উপরে উঠতেছে, এখানে নিচে নামতেছে, মানে ঠিক বিপরীত। খেয়াল করো, এই চিত্র এবং এই চিত্রের মধ্যে ঠিক বিপরীত। এই যে দাগের এখান থেকে তরঙ্গটা উপরে উঠতেছে, বাট এখান থেকে তরঙ্গটা নিচে নামতেছে, তাই না? তো এখানে আবার নিচে নামতেছে, এখানে আবার উপরে উঠতেছে, এখানে নিচে নেমে গেছে, এখানে উপরে উঠে গেছে। সো এরকম যদি বিপরীত দশা, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে যে বিপরীত দশা, এটা হচ্ছে সমদশা। তো সমদশা সম্পন্ন পাইলে এমন হবে বিপরীত দশা। এটা কেমন? এটা হচ্ছে যে বিপরীত দশা। এই যে বিপরীত দশা সম্পন্ন তরঙ্গ পাইলে তুমি তাদের লব্ধি তরঙ্গ পাবা একটা ফ্ল্যাট লাইন। কী পাবা? একটা ফ্ল্যাট লাইন পাবা। তো এই যে এই এটাকে আমরা গঠনমূলক ব্যতিচার বলি, কনস্ট্রাকটিভ বলি, এবং এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। ঠিক আছে, ইন্টারফারেন্স বা ব্যতিচার। তাহলে দেখো, এই যে গঠনমূলক ব্যতিচারের একটা উদাহরণ হচ্ছে কি জানো? এটা একটা উদাহরণ হচ্ছে বিট। শব্দের বিট তৈরি হয় না, তোমরা দেখো না বিট? দেখো এই শব্দের তীব্রতা কত বড়, এই যে অনেক বড় হয়ে গেছে না, এটা স্বাভাবিক তীব্রতার চেয়ে বড় হয়ে গেল না? শব্দের বিট তৈরি হয় মূলত এই তোমার গঠনমূলক ব্যতিচারের জন্য, এই তোমার উপরিপাতনের জন্য। এই উপরিপাতনের জন্য তোমার শব্দের বিট তৈরি হয়। মানে তোমরা বিশেষ করে ডিজে গানে যে বিটগুলো শোনো, দুম 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 করে আওয়াজ হয়, এই বিটগুলো হয় মূলত এটার জন্য। তো একটা বিষয় খেয়াল করিও, সেটা হচ্ছে মনে করো অনেক দূর গান বাজতেছে, তোমার কাছে গানের শব্দটা না আসলেও বিটের শব্দটা কিন্তু তোমার কানে চলে আসে। আমাদের বাসা বাড়িতে অনেক রাতে এটা দেখা যায় যে বিটের শব্দটা তুমি শুনতে পাচ্ছ অনেক দূর থেকে, কিন্তু গান কী বাজতেছে সেটা তুমি বুঝতে পারতেছো না, এমনটা হয় কিন্তু। হ্যাঁ, তো এটা কেন? এই যে দেখো, তুমি যে বিটটা তৈরি হয়েছে, বিটটা কিন্তু উপরিপাতনের ফলে তৈরি হয়েছে, দেখতেছো না এটা কার্ভ কতটুকু উপরে উঠে গেছে, মানে বিটটা অনেক শক্তিশালী হয়েছে, বিটের তরঙ্গটা অনেক শক্তিশালী, এই জন্য তুমি অনেক দূর অবধি এটা শোনা যায়। বাট ওই যে গানের তরঙ্গ তো আলাদা, এটা আরও কম শক্তিশালী হবে, ফলে এটা তুমি অতটুকু আসে না আর কি, বুঝছো? এগুলো হচ্ছে অনেক বিস্তারিত পড়া, এগুলো তোমরা আর একটু বড় হলে এইচএসসিতে গেলে পড়বে আর কি। হ্যাঁ, আপাতত এখানে তোমার এতটুকু দেওয়া আছে, এগুলো আসলে অতটুকু জানার দরকারও নেই, আমি তারপরে বলছি। দেখো, তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে কেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। দুই প্রকার তরঙ্গ পাবা, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, একটা হচ্ছে অনুপ্রস্থ। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য মনে রাখবা যে আমাদের স্প্রিং এবং শব্দ সংক্রান্ত যা তরঙ্গ আছে সবগুলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্প্রিং প্লাস শব্দ, বইয়ে নোট করতে পারো। স্প্রিং প্লাস শব্দ সংক্রান্ত যতগুলো তরঙ্গ আছে, তোমাকে যদি বলা স্প্রিংয়ের তরঙ্গ দৈর্ঘ্য, এই যে মনে করো একটি স্প্রিং, তো এরকম করে তুমি ঝুলাইলা, এটা যদি টান দাও নিচে, এখানে একটা তরঙ্গ তৈরি হবে না? এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দ, তুমি গান বাজাচ্ছ, শব্দ তৈরি করতেছে, এগুলো সব কি শব্দ তরঙ্গ। সেমভাবে অনুপ্রস্থ তরঙ্গ দেখা হচ্ছে পানির ঢেউ। পানির তরঙ্গ কী তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। বাস এতটুকু মনে রাখিও। তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি, এই সূত্রটা আমরা বারবার অ্যাপ্লাই করব। বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে দেখো, আমাদের একটা তরঙ্গ যদি আমরা এখানে আঁকি, এই যে খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা তরঙ্গ, এই যে এই তরঙ্গটা এইখান থেকে যাত্রা শুরু করলো না? তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করলো, তরঙ্গটা এখান থেকে যাত্রা শুরু করলো, আবার এখানে এসে শেষ হলো। এই যে এখান থেকে এখানে আসার টোটাল যে সময়, এই সময়টাকে তুমি কি বলবা? ক্যাপিটাল টি বলবা। এই সময়টাকে কী বলবা? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি সমান টাইম বা পর্যায়কাল। আমি যে কথাবার্তাগুলো বলতেছি এখন থেকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমার সিকিউতে এখনই লাগবে। এটাকে কি বলবা? পর্যায়কাল বা ক্যাপিটাল টি বলবা। এই যে তোমার এখান থেকে তোমার তরঙ্গটা শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, এটাকে কি বলতেছ? পর্যায়কাল বা ক্যাপিটাল টি। একটা তরঙ্গ এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, এটাকে কি বলতেছ? পর্যায়কাল বা ক্যাপিটাল টি। পর্যায়কাল বা ক্যাপিটাল টি। তো
এখন কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে এই যে তোমার এখানে ক্যাপিটাল টিকে তুমি এখানে এক পর্যায়কালে যতটুকু দোলন সম্পন্ন হবে, মানে তোমার প্রতি একক সময়ে, হ্যাঁ, প্রতি একক সময়ে যতগুলো দোলন সম্পন্ন হবে ওটাকে বলতেছি আমরা কম্পাঙ্ক। ওটাকে কি বলতেছি? ওটাকে বলতেছি আমরা কম্পাঙ্ক। ধরো এটা ধুলার একটা আমি উদাহরণ দিই। ধরো এটা একটা দোলনা, এ দোলনা এটা এরকম করে দুলতেছে, এটা এরকম করে দুলতেছে। তো এখন এটা দেখো, এটা এখান থেকে ধুলা শুরু করলো, এখানে গেল, আবার এখানে ফিরে আসলো। টোটাল সময়টাকে কি বলতেছো তুমি? ক্যাপিটাল টি বা পর্যায়কাল। ক্যাপিটাল টি বা কি বলতেছো? পর্যায়কাল বলতেছো। গ্রাফের ক্ষেত্রে বললে এরকম করে বলবা, গ্রাফ বললে এইরকম করে বলবা, এখান থেকে শুরু এখানে শেষ। আর ডিরেক্ট পেন্ডুলিয়াম বা ধুলোকে দেখাতে হলে এরকম। এখন দেখো, তুমি যদি বলো প্রতি একক সময়ে যতবার দুলবে, আমি যদি বলি 1 সেকেন্ডে এটা যতবার দুলবে, 1 সেকেন্ডে মনে করো এটা 10 বার দুলে, তাহলে এই 10 হচ্ছে তার কম্পাঙ্ক। 10 কি তার কম্পাঙ্ক? তাহলে কম্পাঙ্কের সংখ্যা কি বলবা? প্রতি একক সময়ে দোলনকালের সংখ্যা। প্রতি একক সময়ে যতবার দুলল বা দোলনকালের সংখ্যাকে আমরা কি বলতেছি? কম্পাঙ্ক বলতেছি। প্রতি একক সময়ে যতবার দুলল, প্রতি একক সময়ে দোলনকালের সংখ্যা, এটাকে আমরা কি বলতেছি? কম্পাঙ্ক বলতেছি। প্রতি একক সময়ে দোলনকালের সংখ্যা, কতবার দুলল, এই সংখ্যাটাকে কি বলতেছি? কম্পাঙ্ক বলতেছি। এখন এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করি। এই টি ইজ ইকুয়াল টু বলে আমরা 1/f। টি ইজ ইকুয়াল টু কি বলে থাকি? এই যে এফ ইজ ইকুয়াল টু বলে থাকি 1/f, 1/t, 1/t। তুমি যদি ক্যাপিটাল টিকে 1 দ্বারা ভাগ করে দাও, আলটিমেটলি তুমি এফ পেয়ে যাচ্ছ, মানে প্রতি একক সময়ে পেয়ে যাচ্ছ। কথা বুঝছো? তো এটাই আর কি। এফ ইজ ইকুয়াল টু কি বলবা? এফ ইজ ইকুয়াল টু 1/t বলবা। তাহলে এফ মানে কি বললাম? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এর ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে কি? কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি এর বাংলা কি? কম্পাঙ্ক। মানে প্রতি একক সময় যতবার দুলল, এই জন্য আমরা ক্যাপিটাল টি দ্বারা ভাগ করে দিছি যতবার, তোমার প্রতি একক সময়ে বলাতে। কথা বুঝছো? এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে তোমাকে যদি বলা হয় এখানে টি ইজ ইকুয়াল টু কত হবে? টি ইজ ইকুয়াল টু 1/f লিখতে পারি আমরা। এই টিটাই পাশে নিলাম, এফটা নিচে আসলাম। এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, এই সূত্রগুলো আমরা বারবার অ্যাপ্লাই করব। আচ্ছা, গেল। এরপরে তখন পরে আসলা। এরপরে তরঙ্গের ব্যাগ। তরঙ্গের ব্যাগ মানে তো বুঝছো যে যত বেগে সে যাচ্ছে, এখানে যত বেগে দুলতেছে, বা একটা তরঙ্গ যত বেগে সে সামনের দিকে এগুচ্ছে, এটা হচ্ছে তরঙ্গের ব্যাগ। তরঙ্গের ব্যাগ প্রতি এক এক সময়ে সে কতটুকু দৈর্ঘ্য প্রাপ্ত হচ্ছে, দৈর্ঘ্য অতিক্রম করতেছে, দূরত্ব অতিক্রম করতেছে, এটা হচ্ছে তার ব্যাগ। ঠিক আছে? আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে তরঙ্গ দৈর্ঘ্য এখানে ভালো মতো করে বুঝো। এই যে ধরো এখান থেকে যাত্রা শুরু করলে এখানে গিয়ে থামলো, এই টোটাল দূরত্বটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এটাকে কি বলতেছি? ল্যামডা। এই শব্দের নাম কি? ল্যামডা। তোমরা অনেকে প্রথম শুনবা হয়তো। এই শব্দের নাম হচ্ছে যে ল্যামডা। মনে রাখো, এই শব্দের নাম হচ্ছে কি? ল্যামডা। এটা এটা গ্রিক বর্ণমালা আর কি। তাহলে এই ল্যামডার পরিচয় কি? ল্যামডার পরিচয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ভালো মতো করে মাথায় ঢুকাও, আমি একটু পরে এগুলো সিকিউতে যাচ্ছি, ওদেরটা আজকে শেষ করতে হবে। তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন তোমাকে যদি ল্যামডার সাহায্যে বি বের করতে বলে, তাহলে বের করবা বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, সূত্রটা মনে রাখো। বি মানে হলো ব্যাগ, ভ্যালোসিটি। বি মানে কোথেকে আসছে? ভ্যালোসিটি থেকে ব্যাগ আসছে, ভ্যালোসিটি মানে ব্যাগ। আর এফ মানে হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে আমাকে একটু একজন বলো এখানে পরিচয়গুলো কি, কাকে কি বলছি? বি মানে কি? এফ মানে কি? ল্যামডা মানে কি? কে বলবা? জান্নাতুল নাইম বলো তো দেখি। মামুনি, নাইমা, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। বি এর পরিচয় কি? বি মানে কি? এফ মানে কি? ল্যামডা মানে কি? বি হচ্ছে বেগ, হ্যাঁ। এফ মানে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তারপর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। গুড, কথা বুঝছো? এনিশিল বলো তো। স্যার বি মানে হচ্ছে বেগ, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এফ মানে কম্পাঙ্ক। গুড। রুদ্র, বুঝতেছো কিছু? এগুলা পড়া আছে আগে? জি। ঠিক আছে।
তাহলে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা সূত্রটা আমরা ইউজ করব কিন্তু সিকিউতে, হ্যাঁ, মাথায় রাখো। এরপরে এই ম্যাথগুলো আমরা সিকিউতে গেলে দেখি, এগুলো করব। শব্দ তরঙ্গ নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো রিডিং পড়বে, গেলে আমি রিডিং পড়ে শুধু তো এনার্জি লস হতে চাই না, আমি সিকিউ করাবো ডিরেক্ট। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য প্রতিফলন নিয়ে আলোচনা করা হয়েছে, যে প্রতিধ্বনি আমি এখন বোঝাচ্ছি, প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা শব্দ শুনবা, কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবা, কথা বুঝছো? প্রতিধ্বনি বোঝা ছাড়া তুমি এদেরটা শেষ করতে কখনোই পারবে না, এদের তোমার শেষ হবে না, সিকিউতে আটকে যাবা শিওর। এতক্ষণ যা পড়িয়েছি তা যদি 20% হয়, এই প্রতিধ্বনি শুধুই হবে 80% তোমার এই অধ্যায়ের জন্য আর কি, হ্যাঁ। এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রতিধ্বনি বোঝাটা। তাহলে শোনো, এখানে অনেক পড়া বলা আছে, এগুলো না বুঝলে আমার জাস্ট যা যা বলতেছি এগুলো দেখেই তুমি বুঝে ফেলো যে কি বলতে চাচ্ছে। দেখো প্রতিধ্বনি কখন তৈরি হবে, যে দেখো এখানে মনে করো তুমি আসো, হ্যাঁ, তুমি আসো, তোমার কানে ধরো একটা শব্দ গেল, তোমার কানে একটা শব্দ গেল, এ নামক একটা শব্দ গেল। তুমি এই শব্দটা 0.1 সেকেন্ড পর্যন্ত তোমার ব্রেইন এটাকে শুনবে। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড পর্যন্ত তোমার ব্রেইন এই শব্দটাকে শুনবে। 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড পর্যন্ত তোমার ব্রেইন এই শব্দটাকে শুনবে। 0.1 সেকেন্ডের মধ্যে যদি আবার দ্বিতীয় কোনো তোমার কানে শব্দ আসে, তাহলে তুমি ওই শব্দটাকে আলাদাভাবে শুনতে পাবা না। 0.1 সেকেন্ডের মধ্যে তোমার কানে যদি আলাদাভাবে কোনো শব্দ আসে, তাহলে ওই শব্দটাকে তুমি আলাদাভাবে শুনতে পাবা না, কারণ তোমার ব্রেইন 0.1 সেকেন্ড সময় নিবে এই শব্দটাকে শোনার জন্য। তুমি 0.1 সেকেন্ডের পরে যদি আরেকটা শব্দ দাও এখানে, তারপর সেই শব্দটাকে আলাদাভাবে শুনতে পাবে। কথা বুঝছো? এমন যে তুমি একটা শব্দ শোনার পর মিনিমাম 0.1 সেকেন্ডের গ্যাপ থাকতে হবে দ্বিতীয় শব্দ শোনার জন্য। মিনিমাম 0.1 সেকেন্ড পরে তারপর তুমি দ্বিতীয় আরেকটা শব্দ শুনতে পাবা। কথা বুঝছো? এখন ধরো এখানে একটা দেওয়াল আছে, শব্দ তরঙ্গের একটা তোমার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দের প্রতিধ্বনি হয়। ধরো এখানে একটা দেওয়াল আছে, তুমি এখান থেকে কি তৈরি করা? শব্দ তৈরি করলা। কি তৈরি করলা? শব্দ তৈরি করলা। শব্দটা এখানে যাবে, এখানে বাধাপ্রাপ্ত হবে একটা মাধ্যমে, বাধাপ্রাপ্ত হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। এই ঘটনা হচ্ছে শব্দের প্রতিফলন। এই ঘটনাটা কি? শব্দের প্রতিফলন। যেমনটা এখানে একটা আয়না, এখানে একটা টর্চ লাইটটা তুমি আয়নাতে নিক্ষেপ করছো, আয়না থেকে টর্চ লাইটটা এখানে বাধা পেয়ে আবার এদিকে ফিরে আসলো, এটা হচ্ছে আলোর প্রতিফলন। এটা কি? আলোর প্রতিফলন। সেমভাবে এখানে শব্দের প্রতিফলন দেখতেছি আমরা, যে তুমি এখানে একটা আওয়াজ করলা বা শব্দ তৈরি করলা, শব্দটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার এদিকে ফিরে আসলো, এটাকে কি বলতেছি আমরা? শব্দের প্রতিফলন বলতেছি। কথা হচ্ছে কখন আমরা শব্দটা শুনতে পাবো? ওই যে বললাম, তুমি একটা শব্দ শোনার পর মিনিমাম 0.1 সেকেন্ডের একটা গ্যাপ থাকতে হবে। 0.1 সেকেন্ডের গ্যাপ না থাকলে তুমি ওই শব্দটা আলাদাভাবে শুনতে পাবা না। বুঝে গেছে? তার মানে তুমি এখানে একটা শব্দ তৈরি করলা, এই শব্দটা এখানে যাবে, বাধাপ্রাপ্ত হবে, আবার এদিকে ফিরে আসবে। এই যাওয়া, এই আসা, তার মানে এটা যদি যাওয়াটা তুমি ডি ধরো, আসাটাও যদি আবার ডি ধরো, তাহলে টোটাল 2D দূরত্ব অতিক্রম করলো সে। ডি মানে হলো ডিস্টেন্স, তাহলে টোটাল কয়টা ডি দূরত্ব অতিক্রম করলো? 2টা ডি। কেন? একবার যাবে আরেকবার ফিরে আসবে, তাহলে এই জন্য বলতেছি 2টা ডি। এই 2D দূরত্ব মিনিমাম এমন হতে হবে যেন এখানে যে শব্দটা তুমি পাঠাচ্ছ, এই শব্দটা এখানে বাধা পেয়ে ফিরে আসতে মিনিমাম 0.1 সেকেন্ড সময় নেই। ঠিক আছে? তাহলে এই শব্দটা এখানে তুমি তৈরি করলা, এখানে তুমি আওয়াজটাও তৈরি করলা, আওয়াজটা এখানে গেল, এখানে বাধাপ্রাপ্ত হলো, আবার এদিকে ফিরে আসলো। এই যে এখানে যাওয়া, এদিক থেকে ফিরে আসা, এই টোটাল সময় মিনিমাম 0.1 সেকেন্ড হতে হবে, মিনিমাম। কারণ 0.1 সেকেন্ডের পরে হলে তুমি শব্দটাকে শুনতে পাবা। বাট এই শব্দটা যদি এখানে আওয়াজ তৈরি করলা, এখানে খুব দ্রুত বাধা পেয়ে আবার এখানে ফিরে আসলো, তো 0.1 সেকেন্ড সময় লাগে নাই, তুমি শব্দটাকে আলাদাভাবে শুনতে পাবা না।
মানে প্রতিফলন প্রতিধ্বনি তুমি শুনবা না। কেন? ওই যে তোমার ব্রেন 0.1 সেকেন্ড পর্যন্ত একটা শব্দকে শুনতে পায়, এরপরে দ্বিতীয় শব্দটাকেই শুনতে পাবে। তার মানে তোমায় এখন এখানে একটা নির্দিষ্ট দূরত্ব দিতে হবে না, যেই দূরত্ব থেকে মিনিমাম শব্দটা গিয়ে আবার এখানে আসতে মিনিমাম 0.1 সেকেন্ড শব্দ সময় লাগবে। ধরো তুমি দূরত্বটা এতটুকু নিয়ে নিলা, ধরো তুমি বলতেছো এখানে তুমি শব্দ তৈরি করলা, তাহলে এখানে আওয়াজটা গেল, বাধা পেলো, আবার ফিরে আসলো, তাহলে এখানে 0.1 সেকেন্ডের চাইতে কমে এটা চলে আসবে শব্দটা, ফলে তুমি প্রতিধ্বনি শুনবা না। তাহলে তোমাকে এমন একটা দূরত্ব নিতে হবে যে দূরত্বের মধ্যে তুমি শব্দটা যাবে, বাধাপ্রাপ্ত হবে, আবার ফেরত আসবে। টোটাল 0.1 সেকেন্ডের চাইতে বেশি সময় লাগবে, এবং যদি বেশি সময় লাগে তুমি প্রতিধ্বনি শুনবা। তাহলে প্রতিধ্বনি শোনার শর্তটা কি মেইনলি বুঝছো সবাই? আলী বুঝে গেছে? বুঝছি। ফারজান? জি। আহাত বোঝা যাচ্ছে? জি। ওকে, ভালো মতো করে শোনো। তাহলে দেখো তোমার শব্দের শ্রাব্যতার স্থায়ী সীমা হলো যে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের পরে তুমি দ্বিতীয় শব্দ শুনতে পাবা। তার মানে তোমার এমন একটা দূরত্ব এখানে প্রয়োজন যে দূরত্বটা মিনিমাম কত হতে হবে? 0.1 সেকেন্ড হতে হবে। তার মানে এটা যদি ডি ধরো, আসার সময় ডি হবে, তাহলে 2D। এই দূরত্বটা আমি 2D বলতেছি, এটা বারবার মনে রাখিও, কারণ আমরা এমনি সূত্র শিখি S = BT। তো এখানে আমরা শিখবো 2D = 2S = BT মূলত, ঠিক আছে? এই জন্য বারবার বলতেছি আমি। এখন এই দূরত্বটা কেমনে বের করবা? এই যে শব্দের ব্যাক থেকে এবং সময়ের মাধ্যমে আমরা বের করতে পারি, শব্দের ব্যাক এবং সময়ের মাধ্যমে আমরা বের করতে পারি কোনো কিছুর ব্যাক আমরা দূরত্ব কীভাবে বের করি? S = BT সূত্র দিয়ে বের করি। S = BT এই সূত্র দিয়ে আমরা বের করি। B মানে হলো ব্যাক, T মানে হলো টাইম, মানে এখানে যাওয়া এবং আসাতে যতটুকু সময় লাগলো সেটা হচ্ছে যে T। কথা বুঝছো? B মানে হলো ব্যাক আর T মানে হলো টাইম। তার মানে S = আমি কি বলতেছি? 2D বলতেছি, কারণ এখানে তোমাকে 2D দূরত্ব পার হতে হবে। এই যে এটা যদি একটা D ধরো, এখানে আরেকটা D, তাহলে 2D = হবে BT। এই সূত্রটা মনে রাখো। 2D = কি হবে? BT হবে, ঠিক আছে? তাহলে এখানে কথাবার্তাগুলো বলতেছে, ধরো সাধারণত বড় ফাঁকা দালানের ভিতরে কথা বললে কোনো এক ধরনের গমগম আওয়াজ হয়, যাকে আমরা প্রতিধ্বনি বলি। সেটি প্রতিফলন ছাড়া আর কিছুই না। দালানের ভিতরে দূরত্ব বেশি নয় বলে শব্দটা আলাদাভাবে শুনতে পাই না। আমরা যখন কিছু শুনি তার অনুভূতিটা 0.1 সেকেন্ড পর্যন্ত দেখে যায়। তাই দুইটা শব্দ আলাদাভাবে শুনতে হলে দুইটি শব্দের মাঝে কমপক্ষে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকা দরকার। শব্দের ব্যাগ 330 ms/1। তুমি যদি 0°C তাপমাত্রা শব্দের ব্যাগ চিন্তা করো, তাহলে পাবা 330 ms/1। 0.1 সেকেন্ডের ব্যবধানে তোমাকে মিনিমাম 33 মিটার দূরত্ব রাখতে হবে। এটা তোমার এই যে 33 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে শব্দের আগে। তাহলে 2D মানে 33 মিটার টোটাল দূরত্ব, একবার যাবে একবার আসবে, টোটাল কতটুকু দূরত্ব লাগবে? 33 মিটার। মানে বিষয়টা বুঝতেছো? তোমার এখানে এই দেওয়ালটা আছে, তুমি এখানে শব্দ তৈরি করতেছো, বাতাসের শব্দের ব্যাগ হচ্ছে যে 330 ms/1 এবং T সমান কত বলতেছে? 0.1 সেকেন্ড। তার মানে S = BT সূত্র প্রয়োগ করো। এ B এর মান কত? 330। T এর মান কত? 0.1। এই দুটো যোগ গুণ করলে তুমি পাচ্ছ হলো 33 মিটার, ঠিক আছে? 33 মিটার। তার মানে হলো তোমার এই শব্দটা টোটাল 33 মিটার দূরত্ব আসা এবং যাওয়াতে অতিক্রম করবে। তাহলে 33 মিটার যদি আসা এবং যাওয়াতে হয়, শুধু এই দূরত্বটা কত হবে? 33 মিটার সমান হলো একবার গেল এবং একবার আসলো। তাহলে 33কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 16.5। এই 16.5 হবে তোমার এই টোটাল শুধু এই দূরত্বটা, মানে শুধু যাওয়ার দূরত্বটা বোঝাচ্ছে আর কি। আলটিমেটলি এই যে এখানে এটাই বলতেছে, তাহলে কমপক্ষে এত মিটার দূরত্ব থাকতে হবে। একটি বড় দেয়াল, দালান কিংবা খাড়া পাহাড়ের সামনে কমপক্ষে এই দূরত্বের অর্ধেক দূরত্বে দাঁড়ালে শব্দটি গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে 0.1 সেকেন্ড সময় লাগবে এবং আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে মিনিমাম এত দূরত্বে মানে তুমি দাঁড়াতে হবে। তাহলে তুমি যদি এত দূরত্বে দাঁড়াও, মনে করো যে 16.5 মিটার দূরত্ব রাখলা, 16.5 মিটার দূরত্ব রাখলে এই শব্দটা এখানে যাবে, 16.5 মিটার অতিক্রম করলে আবার আসবে, আবার 16.5 মিটার, টোটাল কত হলো? আবার 16.5 মিটার হলে কত হবে? টোটাল 33 মিটার। তাহলে 33 মিটার অতিক্রম করলে আলটিমেটলি এখানে সময়, যে আমার সূত্র মতে 0.1 সেকেন্ড এখানে সময় নিচ্ছে, ফলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, ঠিক আছে? তাহলে এটা ভ্যারি করবে। এটা আমরা শব্দের ব্যাগ 330 ধরেছি বিদায় আমাদের এখানে 16 মিটার আসছে, 16.5 মিটার আসছে। তোমার প্রশ্নে যদি মনে করো শব্দের ব্যাগ ভিন্ন দেওয়া আছে, 340 দেওয়া আছে, তখন কিন্তু আনসার এটা থাকবে না, তখন তোমাকে এটা বের করতে হবে, বুঝছো? তাহলে এতটুকু বুঝলা। এরপরে শব্দের বেগের পার্থক্য। শব্দের বেগটা ডিপেন্ড করে কিসের উপরে? B = T এর উপরে। B = √T। আমাদের শব্দের বেগটা, এই যে শব্দের বেগের পার্থক্যটা, বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বাতাসের শব্দের বেগটা কিসের সমানুপাতিক? তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।
বাতাসের শব্দের বেগটা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এটা মনে রাখিও। বি সমানুপাতিক রুট ওভার টি1। এখান থেকে আমরা একটা সূত্র পাই, এই সূত্রটা মনে রাখো সবাই। v1 ডিভাইড বাই v2 ইজ ইকুয়াল টু রুট ওভার টি1 ডিভাইড বাই টি2। সূত্রটা সবাই মনে রাখো, এটা আমাদের সিকিউতে কাজে লাগবে বারবার। v1 ডিভাইড বাই v2 ইজ ইকুয়াল টু রুট ওভার টি1 ডিভাইড বাই টি2, ঠিক আছে? এখানে কয়েকটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, এগুলো মনে রাখিও। বাতাসের শব্দের বেগ 330, হাইড্রোজেনে এত, পারদে এত, পানিতে এত, লোহাতে এত, হীরাতে এত, এগুলো পরীক্ষা আসতে পারে। এখন এই যে আমরা এত কিছু পড়লাম বা প্রতিধ্বনি তুমি পড়লা, এই প্রতিধ্বনি আলটিমেটলি কোথায় ইউজ হবে, কোথায় লাগবে, ঠিক আছে? এই প্রতিধ্বনিটা আলটিমেটলি তোমার কোথায় লাগবে এটা আমাদের একটু পড়তে হবে। ফার্স্ট হচ্ছে যে ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে আমাদের এটা ইউজ করা হয়। যে মনে করো এখানে কোনো কিছু আছে কি না, ধরো গ্যাস আছে কি না, তেল আছে কি না, মাটির নিচে খনিজ সম্পদ আর কি, এগুলো আছে কি না যাচাইয়ের জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। শব্দের তীব্রতাটা ইউজ করে থাকি, শব্দের প্রতিধ্বনিটা ইউজ করতে পারি। মানে কীরকম, ধরো এখান থেকে তুমি একটা শব্দ এখানে ফেলবা, তাহলে এখানে যদি মাটি থাকে বা পাথর থাকে, এখান থেকে যে শব্দটা যাবে সেটা হবে একরকম। আর মনে করো এখানে ছিল গ্যাস, গ্যাস থেকে যে শব্দটা যাবে এটা হবে অন্যরকম। তাহলে এই যে পার্থক্যটা বুঝবা তুমি, বিজ্ঞানীরা এটা একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে, জিওফোন একটা যন্ত্র আছে, এই জিওফোন একটা রিসিভার আছে, এই জিওফোন এ নামক একটা যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে যে আসলে এখানে তোমার এই যে শব্দটা এখানে যাচ্ছে এই শব্দটা কেমন, ঠিক আছে? তো এখানে আলটিমেটলি আমরা যাচাই করতে পারি যে আমাদের এখানে তোমার ভূগর্ভের মধ্যে বিভিন্ন সম্পদ আমরা এখান থেকে আর মানে তোমার খুঁজে বের করতে পারি, হ্যাঁ, এই আর কি। এরপর হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্লিনার, মানে ল্যাবরেটরিতে ছোটোখাটো যন্ত্রপাতি নিখুঁত পরিষ্কার করতে আমরা এটা ইউজ করতে পারি। এরপরে আরও কিছু কথাবার্তা আছে এখানে। সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দের মধ্যে কি আছে, তার দিয়ে সব বাদ্যযন্ত্র তৈরি করা হয়, একতারা, বেহালা, সেতার, এগুলো তো তোমরা জানো, এগুলো রিডিং পড়বা, হ্যাঁ, এগুলো আমি বিস্তারিত পড়াচ্ছি না আসলে। শব্দের দূষণ হয় আমরা জানি। তো জেট ইঞ্জিনের জন্য শব্দের যে মাত্রা এটা কত, 110 থেকে 140 ডেসিবেল। ডেসিবেল মানে হলো শব্দের তীব্রতার একক। ডেসিবেল মানে কি, শব্দের তীব্রতার একক। তীব্রতার একক হলো ডেসিবেল, ডিবি, ডেসিবেল। তো এই ডেসি মানে হলো 1 বেলের 10 ভাগের 1 ভাগ। ডেসিবেল মানে কি, এক বেলকে 10 ভাগ করলে 1 ভাগ যেটা পাবা সেটাই হচ্ছে ডেসিবেল। তাহলে জেট ইঞ্জিনের আমাদের শব্দের তীব্রতা হচ্ছে 110 থেকে 140 ডেসিবেল অ্যাপ্রক্সিমেটলি। দেখো না মাথার উপর দিয়ে জেট ইঞ্জিন গেলে কি উচ্চ পরিমাণে আওয়াজ হয়, অনেক সময় অনেকের বাড়ির কাচ অবধি ভেঙে যায় এই শব্দের তীব্রতার কারণে। ট্রাফিক হচ্ছে যে 80 থেকে 90 ডেসিবেল। গাড়ি হচ্ছে যে 60 থেকে 80 ডেসিবেল। টেলিভিশন হচ্ছে 50 থেকে 60 ডেসিবেল হয়। কথাবার্তায় আমাদের 40 থেকে 60 ডেসিবেল পাওয়া যায়। নিঃশ্বাসের সময় 10 ডেসিবেল পাওয়া যায়। মশার পাকার শব্দ 0 ডেসিবেল, ঠিক আছে? এগুলো একটু মনে রাখিও। এই আমি অনেক দ্রুত পড়ালাম আসলে, এটা বিস্তারিত পড়ানোর খুব একটা সুযোগ নেই, তারপরেও যা লাগবে মোটামুটি সবই আলোচনা করে ফেললাম। এগুলোর চাইতে আর বিস্তারিত আহামরি কিছু লাগবে না, ঠিক আছে? এগুলো জানলে চলবে। আমি জাস্ট একটা সিকিউ তোমাদেরকে দেখাই দিই, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বাকিগুলা পারো কিনা দেখবে আর কি, হ্যাঁ। বল, দেখো আমি এই একটা সিকিউ তোমাদেরকে খুব ভালো মতো করে দেখাই, আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের সিকিউগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে একটা বুঝলেই। পরিষ্কার থেকে পাচ্ছি না, এগুলো ঝাপসা। আচ্ছা যাই হোক, শুরুটা দেখো একটু ভালো মতো করে খেয়াল করো। শিট, দাগানো যাচ্ছে না। আচ্ছা এখানে আমি লিখতে পারবো না, এই পিডিএফে দেখি লেখা যাচ্ছে না। লাস্ট টাইম কোত্থেকে যেন নিয়েছিলাম।
রুদ্র, বুঝছো যা পড়াইলাম? জি বুঝছি ভাইয়া স্যার। আচ্ছা, ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ড আমি দিয়ে দিব ক্লাসের পরে। তোমরা যারা বুঝতে অসুবিধা হয়েছে কোনো জায়গায় বা মনে করো যে আর একটু দেখলে ভালো হয়, তারা ক্লাসটা আবার করে নিও, ঠিক আছে? ক্লাসটা রেকর্ড আছে, ঠিক আছে। যতক্ষণ হইলে আর কি। কি রে, তো দাগানোই যাচ্ছে না। আচ্ছা, এই পিডিএফে আমি দাগাইতেই পারতেছি না। হ্যাঁ, এটা আলাদা একটা করতে হবে। সো আজকে হয়তো সিকিউ সলভ হবে না এদের। আমি তারপরে একটা এখান থেকে দেখাই দিচ্ছি, তোমরা জাস্ট বুঝো কিনা দেখো। এখানে শুরুর দিকে যে সিকিউটা আছে, তোমরা সময় নষ্ট করিও না। হ্যাঁ, সময় নষ্ট করিও না, যা পারো। জুলকার এতক্ষণ পরে আসছে? কিরে জুলকার, ক্লাস কয়টায় ছিল রে? কতক্ষণে আসছো? অধ্যায় তো শেষ প্রায়। জুলকার, ক্লাস কয়টায় ছিল বাবা? আসসালামু আলাইকুম ভাই, একটু দেরি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা রেকর্ড আছে, পারলে করে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এখানে দাগাইতে পারতেছি না, দ্যাটস ওয়াই সিকিউ সলভ আজকে হবে না আশা করি। আমি এখানে তারপরও না লেখা ছাড়া যা পারি এখানে বলি, একটু খেয়াল করো। এখানে তোমাকে এই যে একটা ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পরে এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর পর দুইটা শব্দ শুনতে পেল। শব্দটার কম্পাঙ্ক দেওয়া আছে 1.2 কিলোহার্টজ। কম্পাঙ্ক মানে কিসের মান? এফ, এফ বা ফ্রিকোয়েন্সির মান। তাহলে টি দেওয়া আছে তোমাকে। বাতাস এবং পানিতে শব্দের বেগ দেওয়া আছে এত এবং এত। বলতেছে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, ল্যামডা, ল্যামডা বের করতে হবে। তাহলে বি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্রটা পড়েছি না আমরা? দেখো তোমাকে পানিতে শব্দের বেগ দেওয়া আছে ১,৫০০ এমএস ইনভার্স 1। শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে এফ, এফ এর মান 1.2 কিলো হার্জ। কিন্তু এখানে কি দেওয়া আছে? কিলো হার্জ। কম্পাঙ্কের একক হলো হার্জ, এসআই একক। তোমাকে হার্জে নিতে হবে, এটা কিলোতে রাখা যাবে না। তো কিলো থেকে হার্জে নিতে হলে কি দ্বারা কি গুণ করতে হবে? ১,০০০ দ্বারা গুণ করবা, কারণ কিলো মানে হলো 1000, ১,০০০। তাহলে 1.2কে ১,০০০ দ্বারা গুণ করলে ১২০০ পাবা। আর তরঙ্গ দৈর্ঘ্য মান হচ্ছে ল্যামডা। তাহলে তুমি সূত্র জানো বি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডাটা এই পাশে আনবা, বাকি সব ওই পাশে নিয়ে গেলে বিটা এই পাশে আসবে, এফটা নিচে ভাগ আকারে চলে আসবে। তাহলে তোমার ১,৫০০ ভাগের ১২০০, ল্যামডা আসবে 1.25 মিটার। শেষ। তাহলে বি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে এরকম সূত্র পাচ্ছ। আরেকটা আসছে, সেটা হচ্ছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। তাহলে তুমি এখানে দুইটা শব্দ শুনলা, একটা হচ্ছে যে 1.12 সেকেন্ড পরে, এটা হচ্ছে 1.15 সেকেন্ড পরে, ঠিক আছে? তো এখানে আমাদের বের করতে হবে তোমার কুয়ার গভীরতাটা। এখানে এটা আমি আজকে বোঝাইতে চাচ্ছি না। হ্যাঁ, এটা একে একে বোঝাইতে হবে এবং ভালো মতো করে বোঝাইতে হবে, নাহলে তোমরা আবার গোলায় ফেলবা। সো দ্যাটস ওয়াই আমরা এটা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা এদের উপর পুরো সিকিউ সলভটা শেষ করব। আজকে একটা বেসিক ক্লাস গেল, যেহেতু সময় আছে আমি একটু সময় নিচ্ছি আসলে। আর আমি দ্রুত পড়াইতে পারতেছি, কিন্তু তোমরা যদি কিছুই না বোঝো আলটিমেটলি আউটপুট পাবা না। তো অ্যাটলিস্ট ১-২টা অধ্যায় যাতে এমনভাবে পড়ে যাও যাতে পাসটা করে ফেলো, হ্যাঁ, 40 যাতে তুলতে পারো অ্যাটলিস্ট। এই জন্য আমি খুবই স্লো পড়াচ্ছি এবং আজকে আমরা এতটুকুই রাখবো। আগামীকাল এই অধ্যায়ের আমরা সিকিউ সলভটা শেষ করবো ইনশাল্লাহ। সো আজকে তোমাদের কাজ হলো যে অধ্যায় যেটা আজকে পড়ালাম এটা খুব ভালো মতো করে পড়বা বই থেকে, এবং ক্লাসটা যদি আবার প্রয়োজন হয় আবার করবা। এছাড়াও আমরা এই অধ্যায়টা আগে অনেকবার পড়িয়েছিলাম,
আমি দেখি এখানে আমার রেকর্ড ক্লাস আছে কি না। যদি আগের রেকর্ডেড ক্লাসটা থাকে ওঠাও দিয়ে দিব, কাইন্ডলি ওঠাও একটু করে নিও, তোমাদের উপকারী হবে। আগামীকাল ক্লাসটা তুমি আরও সহজে বুঝতে পারবা যদি ওই ক্লাসগুলো করো। বিশ্বাস করো ক্লাসগুলো অনেক সহজভাবে নেওয়া, লাইভ ক্লাসগুলো যদি করো আগামীকাল আরও সহজে তুমি বুঝে যাবা টপিকগুলো। সো এটা খুব ভালো হয় যদি তুমি রেকর্ড ক্লাসগুলো একটু করো। আমি দেখবো আছে কি না, না থাকলে তো কিছু করার নাই, থাকলে করতে পারবো, অসুবিধা নাই, ঠিক আছে? সো আজকে এতটুকুতে রাখলাম, হ্যাঁ? সবাই পড়িও ভালো মতো করে, ঠিক আছে? রাখছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া কালকে হ্যাঁ, ক্লাস কোথায় হবে? কালকে ক্লাস অনলাইনে কোথায় হবে, হবে, অনলাইনে অফলাইনে নাকি হবে, এখানে? অফলাইন দুইটাই হবে তো। অফলাইনে হবে, অনলাইনে হবে। আমি অনলাইন শিডিউলটা জানাচ্ছি একটু, মানে ক্লাস থেকে বের হয়ে। অনলাইনে হবে রাতে, অফলাইনে হবে দিনে। সো দুই জায়গায় ক্লাস হবে, ঠিক আছে? সকাল 10:30 10টার দিকে দিব। আর কোনো কোয়েশ্চেন? না। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।